আসসালামু আলাইকুম। আজকের গল্প অপদার্থ, সত্যজিৎ রায়। অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের চাকর নবকেষ্ট, নব তুই একটা অপদার্থ। এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ ভালোই করত। দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতুরে। দিনের বেলা প্রায়ই সে ঘুমিয়ে পড়ত, যার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে 4টের জায়গায় হয়ে যেত 4:30। কাজেই মাঝে তাকে অপবাদটা দিতেন, সেটা ছিল রাগের কথা। কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসই ছিল, সেরকম আর কারোর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজ কাকা মানে যার নাম ক্ষেত্রমোহন সেন, ডাকনাম খেতু। বাবারা ছিলেন 5 ভাই। বাবাই বড়, তারপর মেজ, সেজ, সোনা আর ছোট। 5-এর মধ্যে সেজ বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নামকরা উকিল, মেজ সম্মানিত অধ্যাপক, সংস্কৃত আর ইতিহাসে AA। সোনা ব্যবসা করে কলকাতায় 3খানা বাড়ি তুলেছিলেন। আর ছোট কালাতি গান করে বড় বড় মুসলমান ওস্তাদদের বাহবা পেয়েছিলেন, আর 36টা সোনা রূপার মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে। আর সেজ কাকা, তাকে নিয়ে এই গল্প, তাই তার কথাটা এক কথায় বলা যাবে না। সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল। অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হামার চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়। সেজ কাকার এই দুটোই হয়েছিল। সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথেরিয়া, ডেঙ্গু, একজিমা, আসল বসন্ত। শিশু বয়সে 7বার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গিয়েছিল। 7 বছর বয়সে সেজ কাকার তোতলামো দেখা দেয়। 9:30 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায়। এই পতনের ফলে সেজ কাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিক মতো জোড়া দিতে না পারায় সেজ কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো। এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি। হাতের টিপের অভাবে ক্যারম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি। সেজ কাকা স্কুলে ভর্তি হয়েছিল ঠিকই, কিন্তু পরপর 3বার FA পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মা মানে আমার ঠাকুর দাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন। বলেন, খেতু, তুই যখন একেবারেই অপদার্থ, তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া। তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না। তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি, শাক সবজি মাছ মাংস ছিনে নিবি। তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি। ভোম্বল কাকা হলেন বাবার এক দুঃসম্পর্কের ভাই। আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন, মানুষ হয়েছেন। সেজ কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোম্বল কাকার সঙ্গে। তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে। ঠাকুরদা সেজ কাকার পকেটে 2টো 10 টাকার নোট গুঁজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর উপর। সেজ কাকাকে দিয়ে বাজার করা আর হলো না, কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো। নোট 2খানা বাজারে পৌঁছাবার আগেই পথে কোথায় গলে পড়েছে। এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে? আমার প্রথম স্মৃতিতে সেজ কাকার বয়স 33 আর আমার 3। কালী পুজোর দিন সন্ধ্যাবেলা। ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে। সেজ কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন এবং আমি তার পিঠে চড়ে ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উনুন তুবড়ি এসে বারান্দার তক্তপোষের ওপর পড়তেই সর্বনাশ বলে সেজ কাকা শটান উঠে দাঁড়ালেন। তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে। তার সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। সেদিন অবশ্য সেজ কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই।
আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য। কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেই ধরে না। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার ওপর একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সব সময় একটা খুশি আর দুঃখের মেশানো ভাব। মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষ করিতকর্ম হবে, তার কি মানে? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজ কাকার মতো হয়, তাতে দোষ কি? মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষ করিতকর্ম হবে, তার কি মানে? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজ কাকার মতো হয়, তাতে দোষ কি? আমি তাই ফাঁক পেলেই একতলার কোণের ঘরে গিয়ে সেজ কাকার সঙ্গে বসে গল্প করতাম। কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজ কাকাকে গল্প বলতে বলাটা ভুল, কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না। তারপর কি হলো সেজ কাকা? তারপর হুম তারপর দাঁড়া তারপর গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমেই দম ফুরোনো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে। সেজ কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যায়। শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে। বুঝতে পারি গল্পের বাকি অংশটা মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না। তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি। সেজ কাকা আর ডাকেনও না। আমার যখন বয়স 12 বছর, তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করতে বললেন, আয়ুর্বেদের বই। বললাম, ও বই পড়ে কি হবে সেজ কাকা? কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন, এটাও তো একটা ব্যারাম, তাই না? কোনটা? এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, কিছু মনে থাকে না, কিচ্ছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। কি আর বলবো। বললাম, তা তো হতেই পারে সেজ কাকা, তাহলে এর চিকিৎসা হবে না কেন? বললাম, তুমি নিজেই চিকিৎসা করবে নাকি? আমি জানতাম যে সেজ কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিন ভাবেনি। সত্যি বলতে কি, ওর ছেলেবেলার এই এক গাদা ব্যারামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ হয়নি। স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল। সেজ কাকা বলে চললেন, চকবাজারের ফুটপাতে বই পড়েছিল, 10 আনা দিয়ে কিনে এনেছি, বোধহয় কাজে দেবে। মনে হচ্ছে আমার ব্যারামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে। দুদিন বাদে, তখন বর্ষাকাল, বিকেলে সেজ কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন। পায়ে ক্যাম্বিসের জুতো, মালকোচা মারা ধুতি, গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা। বললেন, ভরচাষ পাড়ায় ভাঙা শিব মন্দিরের পেছনে একটা গাছের খবর পেয়েছি, তার শিকড় আমার প্রয়োজন, ওটাকে পেলেই ব্যাস নিশ্চিন্ত। সেজ কাকা বেরিয়ে পড়লেন। আকাশ ঘোলাটে হয়ে আসছে, বৃষ্টি নামলেই কাকার প্ল্যান ভেস্তে যাবে। আমি ঘন্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম। দক্ষিণে জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যায়। বৃষ্টি নামলো না। সন্ধে যখন হব তখন দেখি সেজ কাকা ফিরছে। দূর দাঁড় করে নিচে নেমে সদর দরজা খুলে কাকার সঙ্গে দেখা। পেলে শেকড়? না রে, ভুল হয়ে গেল, একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল। জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার। কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার। খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোক। ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল, তেমনি ইনি সেজ কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল। টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা জোকে আর সেজ কাকার কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গুল, হাঁটু, গোড়ালি সব জায়গা মিলিয়ে 14টা জোক বেরোলো কাকার গা থেকে। 5-6 আউন্স রক্ত যে আজ তার খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনায় দিল বন্ধ করে।
পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো। আমাদের সময় FA এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায়। হোস্টেলে থেকেই MSc পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায়। শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং গবেষকের কাজ আমি একসঙ্গে চালাতে থাকি। বাইরে থাকার ফলে সেজু কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি। মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম, সেজু কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি, সেজু কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল। দেহের গঠন মোটেই এক নয়। সেজু কাকা ছিলেন 5 ফুট 6 ইঞ্চি, তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলেরই চোখে পড়ত। পরমহংসদেবের সঙ্গে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজু কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। চেহারায় মিল জন্যই পাঠটা পেতে নাকি কোনো অসুবিধে হয়নি। কিন্তু হপ্তাখানিক বাদেই আরেকটা চিঠিতে জানতে পারলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন। হবেনি বা না কেন? ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও 1 নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি 3 নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে, তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে? অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ, সেটা সেজু কাকা প্রমাণ করে দিয়েছিলেন। আমার যখন 48 বছর বয়স, তখন শিকাগোতে আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানতে পারি যে সেজু কাকা নাকি এক সাধুর শিষ্য হয়ে চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকুলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয়। সঙ্গে আমার স্ত্রী আর আমার 2 ছেলে। তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ। ইতিমধ্যে সেজু কাকার আর কোনো খবর পাইনি। তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন, তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবে সেজু কাকার 90। আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যেই প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফার্ন রোডে তার ভাগ্নে, অর্থাৎ আমার পিসিমার ছেলে ডক্টর রণেশ গুপ্তর বাড়িতে এসে উঠেছেন মাস 3 হলো। আরও শুনলাম যে ধর্মকর্মের ব্যাপারটা মোটেই তার ধাতে সয়নি। 10 বছরেও ইডলি ডোসায় অভ্যাস হয়নি। রোজ আতপোয়া খেয়ে ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নিকে বলেছেন, ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়। এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন রোডে। লোডশেডিং চলছে। দোতলায় একটা ঘরে টিমটিম মোমবাতির আলো জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের ওপর বসে আছেন সেজু কাকা। একটা মটকার চাদরের ওপর গলায় প্যাচ দিয়ে জড়ানো সবুজ মাফলার। কাকাকে দেখলে চেনা যায় বটেই, এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা। মাথার চুল সব পাকা ঠিকই, কিন্তু এখনও যে চুল আছে সেটাই বড় কথা। আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডজনখানেক। আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে। এই তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো। তিনি যে সকলের বয়স জ্যেষ্ঠ, তাকে যে কারোর কাছে মাথা নোয়াতে হয় না, এটাই বোধহয় তার মেজাজে একটা ভারী কি ভাব এনে দিয়েছে। কী রে ঝন্টু, বললেন সেজু কাকা, মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি। আমার কাজের কথা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম। পদার্থবিজ্ঞান, গবেষণা, বললেন সেজু কাকা। লোকে মান্যি করে? আমার 77 বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা। বটে, বললেন সেজু কাকা। নোবেল প্রাইজ পেয়েছিস কি না সেটা বল আগে। হালকা হেসে মাথা নাড়ালাম। তবে আর কিসের বড়াই, ছ্যা ছ্যা ছ্যা, একেবারে অপদার্থ। আমি এই
ভূতোর ঠেলা সামলাতে না সামলাতে সেজো কাকার বাক্যস্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল। তুই তো যা হোক ভিন মুলুকে পালিয়ে বাঁচলি। আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু স্বস্তি মিলবে, জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে। তাই এসব কি হচ্ছে বলতো? শকুনির ঠোকরে তো হাড় পাঁজর বার করে দিয়েছে শহরটার। দিনে 10 ঘন্টা বিজলি নেই, শ্বাস টানলে ধোয়া ধুলোয় প্রাণ অতিষ্ঠ। জিনিসপত্রের যা দাম, উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও জো নেই। দূর দূর দূর, অপদার্থ অপদার্থ। সেদিন বুঝলাম যে সেজো কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনো যায়নি, কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল। মনে হলো আমরা বোধহয় এতদিন ভুল করে এসেছি, উল্টো ভেবে এসেছি। আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা শুদ্ধ পৃথিবীটাই অপদার্থ। কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজো কাকাই প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে। এক সকালে ছোট পিসির বাড়ি থেকে ফোন এলো যে সেজো কাকা ভোর রাত্রেই ইহলোক ত্যাগ করে চলে গেছেন। আর যাবার দিনটাও মোক্ষম বেছেছেন তিনি, কারণ সেদিনই সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে। আর এরই সাথেই গল্পটি শেষ। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।